আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। যারা আরকি নতুন ওয়েবসাইট বিল্ড করবে, তারা আমাকে আস্ক করে যে, "ভাইয়া নতুন একটা ওয়েবসাইট বিল্ড করতে চাচ্ছি। তো কিভাবে ওয়েবসাইটটা বিল্ড করলে আপনার দ্রুত ইনডেক্স হবে? আর ওয়েবসাইটটার যে চেকলিস্ট আছে, যে নতুন ওয়েবসাইট বিল্ড করার যে চেকলিস্ট আছে, যেগুলো ফলো করলে Google ওই পার্টিকুলার ওয়েবসাইটকে ট্রাস্ট করবে এবং গুগলে একটা ভালো পারফরমেন্স করতে পারবে ওয়েবসাইটগুলা। সো এই বিষয়টাকে মাথায় রেখে আজকে আমি এই পার্টিকুলার সেশনটা রেডি করেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 2026 সালে একটা ওয়েবসাইট লঞ্চ করতে হয়, যেটা গুগল এআই সব জায়গায় ভালো পারফর্ম করে। শুধু একটা ওয়েবসাইট আপনার বানালেই হবে না, সেটাকে আপনাকে প্রপারলি সেট আপ করতে হবে, যেন গুগল এআই এই যে প্ল্যাটফর্মগুলোর ক্রলার আছে, এরা ওই পার্টিকুলার ওয়েবসাইটটাকে সিরিয়াসলি নেয়। ওই একটা ওয়েবসাইট মানে তো একটা বিজনেস, সো ওই বিজনেসটাকে যাতে সিরিয়াসলি নেয় এবং তাদের যে প্ল্যাটফর্মে আছে সেই প্ল্যাটফর্মে তারা সেটাকে যাতে প্রমোট করে। তো আমি এই যে পুরো ভিডিওটা, অর্থাৎ একটা নতুন ওয়েবসাইট লঞ্চ করতে টোটাল আমি যে স্টেপগুলো ফলো করি, আমি টোটাল 6টা স্টেপ ফলো করি। এটা আমি একদম শুরু থেকে শেষ পর্যন্তই দেখাবো। আশা করি এই স্টেপগুলো যদি আপনি ফলো করেন, তাহলে আপনার যে সাইটটা আপনি লঞ্চ করতে চলেছেন, এই সাইটটা আপনি সঠিক ট্র্যাকে রাখতে পারবেন এবং এই সাইটটা যে স্বপ্ন নিয়ে আপনি লঞ্চ করতে চলেছেন বা আপনার ক্লায়েন্টের যে স্বপ্নটা, সেটা সাকসেসফুল করতে পারবে। সো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি যে বিষয়টা ফোকাস করি, একটা ওয়েবসাইট আমি একদম শুরু থেকে শেষ পর্যন্তই যেহেতু বলবো সবকিছুই, সো এখানে সবকিছুই কভার হয়ে যাবে। সো সবার প্রথমে একটা ওয়েবসাইট মানে কি একটা বিজনেস। সো একটা বিজনেস আপনি যখন অনলাইনে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন একটা বিজনেসে, তখন আপনার ওই বিজনেসে আপনার যে প্রোডাক্ট থাকবে অথবা আপনি যে সার্ভিসটা সেল করেন অথবা আপনি যাদেরকে টার্গেট করতেছেন, তারা যাতে আপনার বিজনেসটাকে ভালোভাবে খুঁজে পায় বা আপনার বিজনেসের নামটাকে মনে রাখতে পারে, সেজন্য আপনাকে কি করতে হবে? আপনাকে একটা ডোমেইন পিক করতে হবে। সো এটাই হচ্ছে প্রথম কাজ। প্রথম কাজ হলো আপনার ডোমেইন ঠিক করা। এটা আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস, অর্থাৎ মানুষ এটা দিয়েই আপনার ওয়েবসাইটকে চিনবে, আপনার ওয়েবসাইটটাকে মনে রাখবে। তাই এখানে আপনার উচিত একটু সময় দেওয়া। আমি যদি একটা এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরেন অ্যাপল শুনলেই তো আপনি বোঝেন যে আইফোন, তাই না? তো এটা তো আস্তে আস্তে ব্র্যান্ডে পরিণত হয়েছে। সো অ্যাপল ওয়েবসাইটের নাম কি, মানুষ ব্র্যান্ড হয়ে গেছে যেহেতু এখন মানুষ বুঝে যে অ্যাপল মানে আইফোন। আপনি যখন গুগলে অ্যাপল লিখে সার্চ করবেন, গুগল আপনাকে 2 টাইপের অ্যান্সার দিবে। একটা হচ্ছে আইফোন ফোন ব্র্যান্ড অ্যাপল কোম্পানি, আর একটা হচ্ছে ফ্রুট অ্যাপল। এক্ষেত্রে আপনার যে প্রিভিয়াস সার্চ ছিল গুগল ওইগুলোকে যখন দেখবে যে আপনি যদি ফোন নিয়ে রিসার্চ করে থাকেন, তাহলে আপনাকে সে সম্পূর্ণটাই অ্যাপল ব্র্যান্ড রিলেটেড একটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ আপনার জন্য গুগল তৈরি করবে। আর যদি আপনি স্ট্রেংথ বা ফ্রুট রিলেটেড কিছু আগেই সার্চ করে থাকেন, তাহলে ফ্রুট রিলেটেড সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ তৈরি করবে, এটা অন্য জিনিস। তবে আপনাকে যে বিষয়টা এখানে জরুরি, সেটা হচ্ছে আপনাকে একটা পারফেক্ট ডোমেইন খুঁজতে হবে, যেটা আপনি চেষ্টা করবেন একটু ছোট রাখা। শর্টার ডোমেইন কি করে? শর্টার ডোমেইনগুলো মেমোরেবল বেশি হয়, ঠিক আছে? সো এই কয়েকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে। এছাড়া আপনি চেষ্টা করতে পারেন যে ছোট নেম, যেটা মানুষ সহজে মনে রাখতে পারে। আর যত ছোট হবে তত মেমোরেবল, বাট এটা যাতে আপনার যে সার্ভিস অথবা আপনার যে প্রোডাক্ট আছে সেটাকে পারফেক্টলি রিপ্রেজেন্ট করতে পারে। এরপরে ডোমেনের যে এক্সটেনশনগুলো আছে, এক্ষেত্রে আপনি চাইলে টপ লেভেল ডোমেইন চুজ করতে পারেন, মানে .com, যেটা বেস্ট চয়েস হবে, যেটাতে আপনি সারা ওয়ার্ল্ডে টার্গেট করতে পারবেন। কিন্তু আপনি যদি লোকাল এসইও করতে চান বা আপনার বিজনেসটা যদি একটা পার্টিকুলার এরিয়াতে হয়ে থাকে বা একটা পার্টিকুলার দেশে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি .com ওই পার্টিকুলার কান্ট্রি কোডটা ব্যবহার করতে পারেন। যেমন BDIN মানে ইন্ডিয়া, BD মানে বাংলাদেশ, UK মানে ইউনাইটেড কিংডম, এই যেগুলো আর কি। কারণ এর পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে মানুষ যে .com বা টপ লেভেল যে ডোমেইনগুলো আছে এগুলোকেই বেশি ট্রাস্ট করে, এবং আপনার .com পাওয়ার যদি মানে .com পাওয়াটাও একটু টাফ। আপনি যে ডোমেইন নেমটা খুঁজে বের করবেন, ওই ডোমেইন নেমটার .com পাওয়াটা একটু টাফ। সো .com যদি পেয়ে যান, তাহলে তো সেটাই সোনায় সোহাগা। আপনি সেটা সাথে সাথে নিয়ে নেন, রেজিস্টার করে ফেলেন। আর না পারলে চেষ্টা করবেন কান্ট্রি কোড নিতে। আর হ্যাঁ, ডোমেইনের যে হাইপেনের যে বিষয়টা, এটা আমি জাস্ট একটু ক্লিয়ার করে দিই যে ডোমেনে আপনি কোনো হাইপেন বা নাম্বার ব্যবহার করবেন না,
ম্যাক্সিমাম করে, বাট আপনি করবেন না। যেমন ধরেন যে বেস্ট শপ 24.com, এখানে যে বেস্ট শপ 24, এই 24 এই হাইপেন এরকম রিলেটেড আপনি কিছু ডোমেনে ব্যবহার করেন না, ঠিক আছে? কারণ এরকম নাম বেসিক্যালি মানুষ মনে রাখতে পারে না, এবং এই টাইপের যে ব্র্যান্ডগুলো আছে এটাকে রিকল করাটাও টাফ, সো এটা অ্যাভয়েড করাও ভালো। আরেকটা ইন্টারেস্টিং বিষয় যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে চেষ্টা করবেন আপনার প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড যে ডোমেনগুলো আছে, মানে এক্স্যাক্ট ম্যাচ যে ডোমেন যেটাকে আমরা বলি ইএমডি, এগুলো কিন্তু কাজ করে, এগুলো কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পায়। সো এইগুলো যাতে চুজ করতে পারেন, এই জন্য বললাম যে একটু বেশি রিসার্চ করবেন, সেই টাইপের আপনি দেখতে পারেন, ঠিক আছে? যেমন ধরেন যে আপনি আপনার একটা প্রিন্টার শপ আছে, মানে আপনি সেখানে ফটোকপি করেন বা প্রিন্ট করেন, এবং আপনার লোকেশনটা ঢাকা। সো আপনি যদি আপনার বিজনেসটার নাম দিতে পারেন ঢাকা প্রিন্টার, সো ঢাকাপ্রিন্টার.com এরকম নামে একটা ডোমেন যদি আপনি নিতে পারেন, সেক্ষেত্রে ইউ উইল গেট অ্যান এক্সট্রা অ্যাডভান্টেজ, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, স্পেশালি ইন অনলাইন। কারণ সেক্ষেত্রে আপনার ডোমেনে দুইটা জিনিস আছে, নাম্বার ওয়ান লোকেশন, মানে আপনি যেখানে সার্ভিসটা দিচ্ছেন টাকাতে, নাম্বার টু আপনি যে সার্ভিসটা দিচ্ছেন প্রিন্টিং, সো প্রিন্টার। সো এরকম কিন্তু খুব ভালো। তাহলে আপনার যে ঢাকা প্রিন্টার রিলেটেড যে সার্চগুলো আসবে, অর্থাৎ ঢাকায় যদি কেউ প্রিন্টার খুঁজে, সেক্ষেত্রে আপনার সাইটটা অন্য অন্য সাইটটার থেকে একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে, এবং এক্ষেত্রে গুগল আপনার সাইটটাকে র্যাঙ্ক করতে পারে, ঠিক আছে? সো এই যে যে ছোট ছোট যে কাজগুলো বললাম, এটা আপনি যদি করেন তাহলে মোটামুটি একটা ভালো একটা ডোমেন পেয়ে যাবেন, এবং এটা অনেক বেশি এফেক্টিভ, ঠিক আছে, লোকাল কোয়েরির জন্য। 2 নম্বরে আমরা যে বিষয়টা খেয়াল করব, আমাদের একটা ডোমেন কেনা হয়ে গেল, এবার আসেন থিম সিলেকশনে। ধরলাম আপনি ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করবেন। সো ওয়ার্ডপ্রেস এখনো ইন্টারনেটের মোটামুটি 45% মানুষ ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকে। সো এই যে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করাটা একদম একটা সলিড ডিসিশন হবে যদি আপনি নতুন বিজনেস হন। এক্ষেত্রে আপনার ওয়ার্ডপ্রেস তো বেশি একটা টাকাও না, কোনো টাকাই লাগবে না, ফ্রি। সো আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারবেন ফ্রিলি। কিন্তু ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে হবে না, এক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের জন্য পারফেক্ট একটা থিমও আপনাকে চুজ করতে হবে। সো থিম বাছাইয়ের সময় একটা বিষয় মাথায় রাখতে হবে যে স্পিড, অর্থাৎ মানুষ 2026 এসে না ওয়েট করতে পছন্দ করে না। আপনি ওয়েট করতে পছন্দ করবেন না, আমি ওয়েট করতে পছন্দ করি না। সো আমি যখন গুগলে যে কোনো একটা বিষয় জানতে চাচ্ছি বা কোনো একটা বিষয় খুঁজতেছি এবং কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করলাম, তখন ওই ওয়েবসাইটে যদি জাস্ট লগ ইন ঘুরতে থাকে, সেক্ষেত্রে আমার কাছে তো অনেক অপশন আছে ভাই, আমি ওইটাই আমি কেন স্পেন্ড করবো আমার টাইম, আমি কেন ওয়েস্ট করবো? আমি জাস্ট এখান থেকে ব্যাকআপ হয়ে আমি অন্য একটা ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবো। এক্ষেত্রে আপনার লিঙ্কটা আপনার কম্পিটিটর পাচ্ছে। সো স্পিড ম্যাটার। সো আপনার যে থিমটা আপনি ওয়ার্ডপ্রেসে ইনস্টল করবেন, এই থিমটা যদি ফাস্ট লোড না হয়, তাহলে আপনার কিছু করে লাভ নেই, ঠিক আছে? সো আমি বেসিক্যালি এখানে 3টা থিম রেকমেন্ড করেছি, আপনি চাইলে আরেকটু রিসার্চ করে দেখতে পারেন। প্রথমটা হলো জেনারেট প্রেস, এই যে এটা। সো এটা সব থেকে লাইট ওয়েট একটা থিম, যেটা আমার খুবই পছন্দের একটা থিম। আপনি যদি স্পিড নিয়ে কম্প্রোমাইজ করতে না চান, সেক্ষেত্রে এই থিমটা আপনি ব্যবহার করতে পারেন। দ্বিতীয় যে থিমটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আস্ট্রা। এটা ভার্সাটাইল একটা থিম, মানে যে কোনো ধরনের ওয়েবসাইটে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর তৃতীয় যে থিমটা নিয়ে আমি কথা বলবো, এই থিমটা রিসেন্টলি আমি এই থিমটার একটা ওয়েবসাইট আমার কাছে এসেছে, আমি ক্লায়েন্টের ওয়েবসাইটটা এই থিমটা এসইও করতেছি। সো এটা হচ্ছে ক্যাডেন্স। এটা একটা মডার্ন লুকিং ডিজাইন, এবং এটা খুবই ক্লিন একটা ডিজাইন দেয়, স্মুথ একটা লুকিং দেয়, যেটা ইউএক্সটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে, যেটা আমার কাছে ভালোই লেগেছে। স্পিড নিয়ে আমি এখনো এটা নিয়ে কিছু বলতে পারবো না, কারণ আমি রিসেন্টলি 1 মাসই হইলো যে নতুন ক্লায়েন্টটা পেয়েছি। সো এই ক্ষেত্রে আমি স্পিড আমি এতটা এটা এনশিওর করতে পারবো না আপনাকে। বাট জেনারেট প্রেস, আস্ট্রা, এটা নিয়ে আমি অনেক ওয়েবসাইট আমি পেয়েছি এবং আমি কাজ করেছি। সো আমি বলতে পারবো যে এই দুটা থিম বেস্ট। বাট ক্যাডেন্স যদি মডার্ন লুকিং থাকে, আপনি ওটা নিতে পারেন। আর একটা বিষয়ে আপনাকে সাবধান করতেছি, এটা খুবই সিক্রেট একটা বিষয়, সেটা হচ্ছে যে থিম অনেক বেশি ফিচার লোডেড, মানে যেসব থিমে আপনার অনেক ফিচার থাকে এবং যেসব থিমগুলো মাল্টিপারপাস থিম থাকে, যেমন ধরেন আপনি একটা থিম ইনস্টল করে আপনি সেখানে ই কমার্স স্টোরও রান করতে পারতেছেন, আপনি নর্মাল যে কাজগুলো আছে এটাও করতে পারতেছেন। এগুলো ইন জেনারেল অনেক হেভি থিম হয়। সো এগুলো আপনাকে কি করতে পারে, আপনার পেজটাকে স্লো করে দিতে পারে, এবং যেটা আপনার স্পিডটাকে মোটামুটি অনেক অংশে বাড়াই দিবে, ঠিক আছে? মানে স্পিড লোডিং
স্লো করে দিবে আর কি। সো এইসব সাইটকে মোটামুটি আপনি চেষ্টা করবেন অ্যাভয়েড করতে, ঠিক আছে? কারণ গুগলে আপনি যখন কেউ আপনার ওয়েবসাইটটা লিঙ্কটা ক্লিক করবে এবং যখন এটা ঘুরবে, তখন কিন্তু গুগলের কাছে একটা বাজে সিগন্যাল যাবে। তখন গুগল বেসিক্যালি আপনাকে আর ওই পার্টিকুলার কোয়েরির জন্য র্যাঙ্ক করাবে না। সো এটা একটা খারাপ ইমপ্রেশন ক্রিয়েট হবে। সো এই বিষয়গুলো একটু ক্লিয়ার থাকলে মোটামুটি থিমটা আপনি সিলেক্ট করতে পারবেন। এখন থিমের পরে যে বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি 3 নম্বরে, সেটা হচ্ছে যে ওকে, সো ধরলাম আপনি একটা ডোমেইন ক্রিয়েট করলেন, আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেন এবং আপনি একটা থিম দিলেন। আমি সম্পূর্ণ বিষয়টা কিন্তু এটা নিয়ে আমার সম্পূর্ণ একটা কোর্সও আছে। আপনি জাস্ট আমার প্লে লিস্টে গেলে পুরো স্টেপগুলো আপনি কোর্স হিসেবে এখানে পেয়ে যাবেন। জাস্ট প্লে লিস্টটা চেক করলেই হয়ে যাবে। সো 3 নম্বরে আপনাকে কি করতে হবে, আমি এখানে 7টা প্লাগইনের কথা বলেছি। ধরলাম আপনি ওয়ার্ডপ্রেসে ইনস্টল করেছেন এবং এই থিমগুলো ইনস্টল করেছেন। তো আমি এখানে 7টা যে প্লাগইনগুলো কথা বলছি, এই 7টা প্লাগইন এসেনশিয়াল প্লাগইন। সো থিম সেটআপ করার পরে আপনাকে কিছু এসেনশিয়াল প্লাগইন ইনস্টল করতে হবে, যেটা আপনার কাজগুলোকে আরো বেশি সহজ করে তুলবে। সো আমি এই 7টা প্লাগইনের কথা বলছি, যেগুলো প্রতিটা আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য নরমালি কাজে লাগে। সো প্রথম যে প্লাগইনটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও। এটা আপনার কমপ্লিট একটা এসইও সলিউশন, যেটা আপনাকে খুব ইজিলি অন পেজ এসইও, স্কিমা মার্কআপ, সাইট ম্যাপে সবকিছু একটা প্লাগইনে আপনি ম্যানেজ করতে পারবেন। দ্বিতীয় যে থিমটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে লাইট স্পিড ক্যাশ। তো এটা হচ্ছে স্পিড অপটিমাইজেশনের জন্য আপনার সাইটের পেজ লোড টাইম কমাতে এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। তৃতীয়ত যে থিমটা নিয়ে আমি কথা বলবো, প্লাগইনটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ওয়ার্ড ফেন্স সিকিউরিটি। এটা আপনার সাইটের সিকিউরিটিকে এনহ্যান্স করবে, মানে ফায়ারওয়াল আর ম্যালওয়্যার স্ক্যান, এই দুটোই এটা একটা মোটামুটি একটা হ্যান্ডেল করে দেবে। চতুর্থ হলো শর্ট পিক্সেল। এটা আপনার ওয়েবসাইটে ল্যান্ড করার পরে যে ইমেজগুলো আপনি এখানে আপলোড করবেন সেগুলোকে কম্প্রেস করবে, মোটামুটি বড় বড় ইমেজ ফাইলগুলো, যেটা আপনার ওয়েবসাইটের স্পিডটাকে স্লো করে দেয়, সেটা শর্ট পিক্সেল ঠিক করে দিতে পারে। আর পঞ্চম যে প্লাগইনটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং। এটা আপনার কন্টেন্ট পাবলিশের সাথে সাথে গুগলকে বলবে, গুগলকে পিং করবে যে যাতে গুগল আপনার ওয়েবসাইটে আসে, ফাস্টার ক্রল করে এবং ফাস্টার আপনার কন্টেন্টগুলোকে ইন্ডেক্স করে। 6 নম্বরে আমরা যে প্লাগইনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে WP ফর্মস লাইট। মানে এটা কন্ট্যাক্ট ফর্মের জন্য, মানে আপনার ওয়েবসাইটটা আপনি করলেন, পাবলিশ করলেন, বাট ওয়েবসাইটের থ্রুতে কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করবে আপনার কাস্টমার, সেটা এই প্লাগইনটা কাজ করবে। WP ফর্মস, এই ফর্মসের মাধ্যমে, ফর্ম ফিল আপের মাধ্যমে আপনি লিডগুলো পাবেন আর আপনার ভিজিটর যাতে আপনার সাথে ইজিলি কন্ট্যাক্ট করতে পারে, সেক্ষেত্রে এই প্লাগইনটা খুব ভালো কাজ করে। ফ্রি, এখানে যা যা বলতেছে ম্যাক্সিমাম ফ্রি। আর 7 নম্বরে যে প্লাগইনটার কথা বলবো সেটা হচ্ছে পারফ ম্যাটার্স। সো এটা কি জিনিস ভাই? এই থিমের নাম তো আপনি হয়তো আগে শুনে নাও থাকতে পারেন। সো এটা আননেসেসারি যে স্ক্রিপ্টস গুলো আছে আপনার কোডে, সেগুলোকে রিমুভ করে দিয়ে আপনার সাইটটাকে আরো বেশি ফাস্ট করে তুলবে, ঠিক আছে? সো একটা কথা বলে রাখি যে লেস ইজ মোর। মানে কি বললেন ভাই, লেস ইজ মোর মানে যত বেশি আপনি প্লাগইন ইনস্টল করবেন আপনার ওয়েবসাইটে, আপনার সাইট তত বেশি স্লো হয়ে যাবে। তাই শুধু যেগুলো আপনার দরকার সেগুলো ইনস্টল করেন। আমি যদি একটা সংক্ষেপে একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন যে আপনার একটা ফোন আছে, আপনার ফোনের ডেটা র্যাম আছে 16 GB। এখন আপনি তো ওই 16 GB ভিতরেই আপনি অ্যাপ ইনস্টল করতে পারবেন, আপনি তো 16 GB উপরে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন না। আর যখন দেখবেন যে প্রথম দিকে যখন আপনার ফোনে অল্প কিছু অ্যাপ থাকবে, আপনার ফোন অনেক সুপার ফাস্ট কাজ করতেছে, বাট যখন আস্তে আস্তে দেখবেন যে আপনার এই র্যামটা কমে আসতেছে, মানে আপনি প্রায় 14 GB ইউজ করে ফেলছেন, 16 GB ইউজ করে ফেলছেন, তখন দেখবেন যে আপনার ফোন হ্যাং মারা শুরু করতেছে, ফোন হিট হচ্ছে, অথবা ফোনে যে পারফরমেন্স সেটা অনেক কমে গিয়েছে। সো এটাই বেসিক্যালি ওয়েবসাইটের জন্য ঠিক সেম সিচুয়েশনই ক্রিয়েট হয়। সো চেষ্টা করবেন লেস ইজ মোর, যেটা প্রয়োজন সেটাই ইনস্টল করতে। সো স্টেপ 4-এ যে আমরা কি দেখব, এবার আসেন এমন কিছু পেজ আপনাকে বানাতে হবে, মানে আপনি যদি একটা নতুন ওয়েবসাইট পাবলিশ করতে চান, আপনাকে এমন কিছু পেজ বানাতে হবে যেগুলো গুগল চায় যে আপনার ওয়েবসাইটে থাকুক। গুগলের ইটি একটা গাইডলাইন্স আছে। সো গুগলের ইটি গাইডলাইন অনুযায়ী কিছু পেজেস আপনার ওয়েবসাইটে থাকা ম্যান্ডেটরি, নট অপশনাল, ম্যান্ডেটরি। না থাকলে গুগল আপনাকে ট্রাস্ট করতে একটা বিজনেস মনে করবে না। সো সেই পেজগুলো কি কি পেজ, যেমন ধরেন যে অ্যাবাউট আস পেজ, এক্ষেত্রে এখানে আপনি আপনার ব্র্যান্ডের যে গল্পটা আছে সেই গল্পটা আপনি বলবেন। দেন হচ্ছে প্রাইভেসি পলিসি, মানে আপনার ভিজিটরসের যে ডেটাগুলো দিচ্ছে আপনার ওয়েবসাইটে সেটাকে আপনি
সেফ রাখবেন কিনা, এটা ক্লিয়ারলি আপনাকে বলতে হবে যে প্রাইভেসি পলিসিটা কি। তারপর আছে যেমন টার্মস অফ সার্ভিস, মানে আপনার ওয়েবসাইট যে ব্যবহার করবে বা আপনার সার্ভিসটা ব্যবহার করবে, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন এটা শর্তাবলীগুলো কি, এটা আপনি ক্লিয়ার কাট করে দেন, আপনার ক্লিয়ার কাট বলে দিন আপনার কাস্টমারের সাথে। দেন হচ্ছে কন্ট্যাক্ট পেজ, মানে মানুষ আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে, এটা যত বেশি ইজি করবেন তত বেশি এটা ভালো। 4 নম্বরে যে বিষয়টা আপনি খেয়াল করতে পারেন যেমন ডিসক্লেইমার পেজ, মানে হচ্ছে যে যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ডিসক্লেইমারটা ব্যবহার করতে পারেন, আর যদি না হয় তো দরকার নেই। আর সব থেকে ইম্পর্টেন্ট যে আপনার পেজে তো আপনি কন্টেন্ট পাবলিশ করবেন, তাই না? এক্ষেত্রে একটা অথর বায়ো আপনাকে ক্রিয়েট করতে হবে, মানে আপনার সাইটের পেছনে কে আছে, এই কন্টেন্টগুলো কে পাবলিশ করতেছে, এটা গুগল জানতে চায়। সো এই ক্ষেত্রে সে যে পার্সনটা আপনার ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করতেছে তার কি এক্সপার্টিজ আছে ওই পার্টিকুলার টপিকের উপর, তার এক্সপিরিয়েন্স আছে ওই পার্টিকুলার টপিকের উপর, এটা গুগল জানতে চায়। সো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস যেটা স্কিপ কখনোই করবেন না, সেটা হচ্ছে যে কুকি কনসেন্ট। মানে যখনই কোনো ওয়েবসাইটে আপনি যাবেন দেখবেন যে ওইখানে একটা সাথে সাথে একটা জিনিস পপ আপ হবে, সেটা হচ্ছে যে অ্যাকসেপ্ট কুকিজ। মানে এটার জন্য আপনি কুকি ব্যবহার করবেন। তাহলে আপনি যখন এটা অ্যাকসেপ্ট করবেন তার মানে আপনার যে সেশনটা সেটা ওই ওয়েবসাইটে স্টোরেজ আকারে থেকে থাকবে, পরবর্তীতে ওই ক্ষেত্রে যখনই আপনি ওই ওয়েবসাইটে যাবেন ওই ওয়েবসাইট অনেক দ্রুত ফাস্ট লোড হবে। সো এর সাথে সাথে আপনাকে গুগল অ্যানালাইটিক্সের যে প্রাইভেসি ডিসক্লোজারগুলো আছে এগুলো আপনি অ্যাড করতে পারেন, কারণ এই যে ছোট ছোট জিনিস এগুলো আপনার সাইটকে প্রফেশনাল আর ট্রাস্ট অর্দি করে তুলবে, যেগুলো গুগলের কাছেও আর ভিজিটরের কাছেও দুজনের কাছে ট্রাস্ট অর্থী মনে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। এবং এখন আমরা স্টেপ 5-এ চলে যাই। স্টেপ 5-এ আমি যে বিষয়গুলো লিখেছি সেটা হচ্ছে যে আপনার সাইট রেডি, কন্টেন্টও রেডি, এখন গুগলকে আপনাকে জানাইতে হবে যে আপনার সাইটটা এক্সিস্ট করতেছে। অনেকে ভাবে যে সাইট বানালে গুগল হয়তো মোটামুটি খুঁজে পাবে, এমনিতেই খুঁজে পাবে, কিন্তু বাস্তবে আপনি যদি অ্যাক্টিভলি গুগলকে না জানান তাহলে ইন্ডেক্সিং হতে মোটামুটি কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসও লেগে যেতে পারে। সো আপনার কাজ হচ্ছে গুগলকে জানানো, গুগলের কাজ না আপনাকে খুঁজে বের করা, আপনার কাজ গুগলকে জানানো। কারণ যত তাড়াতাড়ি গুগল আপনার সাইট সম্পর্কে জানবে তত তাড়াতাড়ি গুগল এই সাইটটা রিড করতে পারবে, এই সাইটটা সম্পর্কে তাদের যে অবজারভেশন সেটাকে সেই ফাইলটা রেডি করতে পারবে, দেন গুগল আপনার কাস্টমারকে আপনার সাইটটা রেকমেন্ড করতে পারবে। সো এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। সো এক্ষেত্রে আপনি কি কি করতে পারেন, যেমন ধরুন প্রথমে গুগল সার্চ কনসোলে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। কিভাবে করবেন আমার চ্যানেলে ভিডিও ক্রিয়েট করা আছে, জাস্ট প্লে লিস্ট থেকে দেখে নেবেন। সো এখানে আপনার যে প্রপার্টি আছে প্রপার্টিটা অ্যাড করতে হবে, আপনাকে ওনারশিপ ভেরিফাই করতে হবে, আর এক্সএমএল সাইট ম্যাপটা সাবমিট করে দেন। মোটামুটি র্যাঙ্ক ম্যাথ একটা এক্সএমএল সাইট ম্যাপ ক্রিয়েট করে অলরেডি রেখেছে, যেহেতু আপনি র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করে রেখেছেন আমি ধরলাম, যেহেতু আমি আগে বলেছি। আর এটা গুগলকে মোটামুটি আপনার সাইটের স্ট্রাকচার সম্পর্কে বুঝতে সাহায্য করবে এই সাইট ম্যাপটা। দ্বিতীয়ত র্যাঙ্ক ম্যাথ ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং, এটা আমরা এই প্লাগইনটা আমরা যেহেতু অ্যাড করেছি, সো এটা আপনার কন্টেন্ট পাবলিশ হওয়ার সাথে সাথে গুগলকে পিং করবে। মানে যেখানে অন্যরা কি করে, অন্যরা অনেকে জাস্ট কন্টেন্ট পাবলিশ করে এবং ওয়েট করে যে কখন গুগল তাদের কন্টেন্টটাকে রিড করবে, ক্রল করবে, ইন্ডেক্স করবে, বাট আপনি সাথে সাথে যখন এই প্লাগইনটা ইনস্টল করবেন এই প্লাগইনটা অটোমেটিক্যালি যখনই কোনো কন্টেন্ট পাবলিশ করবেন গুগলকে পিং করবে, যেটা আপনার কয়েক ঘন্টার মধ্যে ইন্ডেক্স হয়ে যাবে, এবং যত দ্রুত ইন্ডেক্স হবে তত ভালো আপনার জন্য। সো এই যে বিষয়গুলা এগুলা মোটামুটি আপনাকে করতে হবে স্টেপ 5-এ, ঠিক আছে? আর প্রথম দিন থেকেই যেটা বললাম যে গুগল অ্যানালাইটিক্স 4টাও আপনি সেট আপ করে রাখেন, কারণ এখানে হয়তো আপনার ট্রাফিক নাই, এখন নাই, বাট ট্রাফিক তো আসবে, তাই না? যেহেতু আপনি একটা ওয়েবসাইট বিল্ড করছেন, ট্রাফিক তো আসবেই যদি আপনি ঠিকভাবে কাজ করতে পারেন। সো এই ক্ষেত্রে আপনাকে মোটামুটি এই যে সেট আপগুলো আছে এগুলো করে রাখতে হবে। লাস্টলি যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের যে হেডার অ্যান্ড ফুটার সেকশন আছে এগুলোকে অপটিমাইজ করতে হবে। লাস্ট স্টেপ আপনার ওয়েবসাইটের যে হেডার অ্যান্ড ফুটার এগুলোকে সেট আপ করা। সো এই দুটা জিনিস আপনার ভিজিটর্স সবার প্রথমে আপনার ওয়েবসাইটে এসে দেখবে, এবং যেটা আপনার ভিজিটরের সাথে একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে সাহায্য করবে। মানে লোগোর জন্য আপনার ওয়েবসাইটে একটা লোগো থাকতে হবে, এক্ষেত্রে আপনি ক্যানভা বা যে কোনো এআই টুল ব্যবহার করতে পারেন, সুন্দর স্মুথ একটা লোগো ব্যবহার করার চেষ্টা করবেন, একটা ক্লিন সিম্পল লোগো যেটা আপনার ব্র্যান্ড সম্পর্কে বলবে, এটা ভালো দেখা যায়, প্রফেশনাল। আর 2 নম্বরে যে কাজটা করতে পারেন যে নেভিগেশন যে মেনুটা আছে, মানে একদম সবার উপরে যে মেনুটা থাকে যেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটে যা প্রয়োজন সেটা দেখতে পারেন। সো এই নেভিগেশন মেনুতে কি কি রাখবেন, যেমন ধরেন হোম পেজ থাকতে পারে, মেইন যে ক্যাটাগরি আছে এটা থাকতে পারে, অ্যাবাউট আস পেজটা থাকতে পারে, আর কন্ট্যাক্ট পেজ। এইগুলোই, মানে একটা কথা মনে রাখতে হবে যে নেভিগেশন মেনুতে বেশি লিঙ্ক ট্রাই করবেন না, ম্যাক্সিমাম 6-7টা লিঙ্ক রাখতে পারেন, ঠিক আছে? বেশি লিঙ্ক দিলে কি হবে, ভিজিটার্স কনফিউজড হয়ে যাবে, কারণ হেডার মেনুতে নর্মালি আপনার ওয়েবসাইটের যে সব থেকে ইম্পর্টেন্ট পেজগুলোই থাকে,
যেটা আমি অলরেডি আমার একটা পুরো কোর্স আছে। আপনি জাস্ট আমি ওয়েবসাইট সেটআপটা অলরেডি আমার একটা ভিডিও আছে, মানে পুরোপুরি প্রায় 15-20টা ভিডিও আছে, আপনি জাস্ট প্লে লিস্টে দেখে নিতে পারেন। এখন ফুটারে কি কি রাখবেন? আপনার যে টপ যে পোস্টগুলো আছে, এই পোস্টগুলোর যে ওয়াইজেটস, মানে ছোট ছোট যে পোস্টের মানে ছোট ছোট যে কি বলবো লেখা, ঠিক আছে, যে পোস্টটা কি নিয়ে এটা আপনি রাখতে পারেন। যেগুলো এছাড়া আপনি সোশ্যাল মিডিয়া লিঙ্কস রাখতে পারেন, আপনি লিগাল পেজেস মানে টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো রাখতে পারেন, প্রাইভেসি পলিসি এগুলো রাখতে পারেন, আর আপনার বিজনেসের যে অ্যাড্রেস এটা রাখলেই মোটামুটি এনাফ, মোর দ্যান এনাফ। সো এক্ষেত্রে একটা ওয়েল স্ট্রাকচার্ড সাইট লাগবে আপনার ওয়েবসাইটটাকে, এবং যেটা গুগল আর ভিজিটর দুজনের কাছে মোটামুটি ক্রেডিবল একটা সিগন্যাল পাস করবে। আর লাস্টলি যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে যে একটা প্রো টিপ আছে, এটা হচ্ছে যারা বিগিনার, যারা এখনো এই বিষয় সম্পর্কে জানে না, যে চেষ্টা করবেন সবকিছু যখন সেট আপ হয়ে যাবে, সেটা হচ্ছে যে আপনি প্রথম যে পোস্টটা পাবলিশ করবেন সেটা করার আগেই আপনার ওয়েবসাইটের জন্য একটা টপিক্যাল সাইলো স্ট্রাকচার প্ল্যান করে ফেলা, একটা টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করা। এটা কিভাবে ক্রিয়েট করবেন আমার একটা ভিডিও পাবলিশ করা আছে, রিসেন্ট ভিডিও, ওটা আপনি দেখে নিন। মানে হলো 3 থেকে 5টা কন্টেন্ট পিলার ঠিক করা, আর প্রতিটি পিলারের আন্ডারে 8 থেকে 10টা সাপোর্টিং আর্টিকেল প্ল্যান করা। এটা করলে কি হবে, আপনার ওয়েবসাইটটা স্ট্রং হবে, অথরিটেটিভ হবে, ডেপথ আসবে কন্টেন্টের, ঠিক আছে। কারণ গুগল র্যান্ডম কন্টেন্টের চেয়ে টপিক্যাল ডেপথই বেশি পছন্দ করে এবং রিওয়ার্ড করে। আপনি যদি একটা টপিক নিয়ে গভীরভাবে লেখেন, কন্টেন্ট পাবলিশ করেন, তাহলে গুগল বুঝবে যে আপনি ওই টপিকের উপর অথরিটি এস্টাবলিশ করতে চাচ্ছেন। সো যখনই গুগলে ওই টপিক রিলেটেড কেউ কোনো কিছু লিখে সার্চ করবে, গুগল আপনার সাইটটাকে দেখাবে। সো এই ছিল আজকের যে কন্টেন্ট, যে নিউ ওয়েবসাইট লঞ্চের যে কমপ্লিট ব্লুপ্রিন্ট 2026 সালে কিভাবে একটা ওয়েবসাইট লঞ্চ করবেন এবং সেই ওয়েবসাইটটাকে কিভাবে সেট আপ করবেন, যেটা গুগলে মোটামুটি আপনার ব্র্যান্ডকে প্রমোট করতেই থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এই 6টা স্টেপ আবার শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখবেন, আর এই 6টা ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে যারা নতুন ওয়েবসাইট লঞ্চ করতে চাচ্ছে, নতুন বিজনেস করতে চাচ্ছে, তারা যাতে ভিডিওগুলো দেখতে পারে যে কিভাবে একটা ওয়েবসাইট সুন্দরভাবে স্ট্রাকচার করতে হয়। এই সেম শুধুমাত্র এই ভিডিওটা আমি যেভাবে পড়াইলাম, আপনি যদি সম্পূর্ণটা একবার চেক করেন, এইখান থেকে আপনি সার্ভিস দিতে পারবেন। আপনি জানতে পারবেন যারা নতুন ওয়েবসাইট বিল্ড করতেছে তাদেরকে, যে আমি তোমার ওয়েবসাইটটাকে সুন্দরভাবে সেট আপ করে দিব, অপটিমাইজ করে দিব। সো তাহলেই আপনি দেখবেন যে মোটামুটি আস্তে আস্তে আপনি এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছেন এবং তাদের বিজনেসটাও মোটামুটি ভালো একটা পারফরমেন্স করবে গুগল সার্চে। সো ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমি রেগুলারলি এরকম প্র্যাকটিক্যাল কন্টেন্টই পাবলিশ করি যেগুলো আপনাদের জন্য বেনিফিটেড। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।